স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি তাসনুভা তন্নি। মেডিকেল কলেজে ভর্তিতে মুক্তিযোদ্ধা সহ অন্যান্য কোটায় সুযোগ পাওয়াদের ফলাফল যাচাই বাছাই করা হবে। এরপর তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হলে বাতিল হবে ফলাফল। কোটায় ভর্তির জন্য নির্বাচিতদের প্রয়োজনীয় প্রমাণ নিয়ে হাজির হতে বলেছে স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তর। এর আগে মেডিকেল পরীক্ষার ফল বাতিলের দাবিতে বিক্ষোভ করে সব সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। রবিবার 2024-25 শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। দেশের 37টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হন 5,372 জন। এর মধ্যে কোটায় রয়েছেন 193 জন। তুলনামূলক অনেক কম নম্বর পেলেও কোটার বদৌলতে ভর্তির সুযোগ পাওয়ার খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। ওদিন রাতেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ করেন ঢাকা মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার কোটা বিরোধী স্লোগানে আবারও প্রকম্পিত হয় দেশের সব সরকারি মেডিকেল কলেজ ও কেন্দ্রীয় শহীদ মিনার। যে সকল ছাত্ররা মেধাবী, যারা রাতের পর রাত জেগে পরিশ্রম করে এই মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার মতো যোগ্য নম্বর পেয়েছে, তারা যেন তাদের যোগ্য স্থানটা পায়। মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা থেকে কোটা প্রথা সম্পূর্ণ বিলুপ্ত করতে হবে এবং শিক্ষার্থীদের ফলাফল পুনঃপ্রকাশ করতে হবে। এভাবে বৈষম্য হলে আগামীর একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চর্চা হয়। এই পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তর জানায়, মেডিকেল কলেজে মুক্তিযোদ্ধার সন্তান ও পশ্চাৎপদ কোটায় ভর্তির জন্য নির্বাচিতদের তথ্য যাচাই বাছাই করা হবে। এতে কারো তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হলে বাতিল হবে তাদের ফলাফল। এর আগ পর্যন্ত কোটায় উত্তীর্ণদের ভর্তি সংক্রান্ত কার্যক্রম স্থগিত থাকবে, তবে বাকিদের ভর্তি সহ মেডিকেল কলেজের অন্যান্য কার্যক্রম চালু থাকবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 23 ও 26 জানুয়ারি পশ্চাৎপদ জনগোষ্ঠীর এবং 27, 28 ও 29 জানুয়ারি মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটায় নির্বাচিতদের সনদ বা প্রমাণ সহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে হাজির হতে হবে। এছাড়া মঙ্গলবারের মধ্যে কোটায় সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের নিজের বাবা কিংবা মার মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনা সনদ ইমেইলের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে। আর পশ্চাৎপদ জনগোষ্ঠীর নির্বাচিত প্রার্থীদের জেলা প্রশাসন থেকে দেয়া সনদের কপি মেইল করতে হবে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকার গুম, খুন, দুঃশাসনের মাধ্যমে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, যত দ্রুত সম্ভব দল পুনর্গঠন করে রাষ্ট্র মেরামতে ভূমিকা রাখতে হবে বিএনপিকে। পাশাপাশি দলের সদস্য নবায়ন কার্যক্রমে সৎ, পরিশ্রমী ও মেধাবীদের খুঁজে বের করার তাগিদ দেন তিনি। আওয়ামী লীগের শাসনামলে নির্যাতনের শিকার নেতাকর্মীদের স্বীকৃতি দিতে ও পুরনোদের উজ্জীবিত করতে বিএনপির সদস্যপদ নবায়নের কার্যক্রম। সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশ নেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। করতালি দিয়ে অভিনন্দন জানানোর অনুরোধ করি। এ সময় বিএনপি নেতারা বলেন, অনুপ্রবেশকারীদের কারণে সদস্য সংগ্রহ নয়, প্রাথমিক সদস্য নবায়নের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পতিত স্বৈরাচারের বিভিন্ন সহযোগী এবং তৃণমূলের বিভিন্ন নেতাকর্মীরা যারা এখনো আশেপাশে রয়ে গেছে, তারা এই দলে ঢোকার চেষ্টা করতে পারে। এখন যেভাবে অনুপ্রবেশ করার চেষ্টা হচ্ছে, এখানে সদস্য সংগ্রহ করা ঠিক হবে না, নবায়নটাই ঠিক হবে। সহস্রাধিক মানুষ খুন হয়েছে, 700-রও বেশি মানুষ গুম হয়েছে, লক্ষ লক্ষ মানুষ কারারুদ্ধ হয়েছে বা মামলার আসামি হয়েছে, নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে। কাজেই দল যদি প্রথম কাউকে ধন্যবাদ জানাতে হয়, দলের যদি প্রথম কাউকে স্বীকৃতি জানাতে হয়, তাহলে জানাতে তো হবে সেই মানুষগুলিকে যারা এই দলটাকে এই দুঃসময়ে টিকিয়ে রেখেছে। প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ এটা খুব জরুরি করতে হবে, এটাকে কম্পালসারি করতে হবে। কিভাবে বক্তব্য হবে, একটা সভা কিভাবে চলে, আপনার যিনি উপস্থাপনা করবেন কিভাবে উপস্থাপন করবেন, অ্যাড্রেস কিভাবে করবেন, এই জিনিসগুলো কিন্তু খুব বেশি প্রয়োজন আমার কাছে মনে হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যত দ্রুত সম্ভব দল পুনর্গঠন করা হবে। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য
রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু 31 দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা যারা মেধাবী মানুষ, সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, যাদের মধ্যে সততা, আদর্শ আছে, এরকম মানুষগুলোকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে। কথা বলেন বিগত সরকারের দুঃশাসন নিয়েও। দেশের সেক্টরগুলোকে যেরকম ধ্বংস করা হয়েছে, জনগণকে যেরকম নিষ্পেষিত করা হয়েছে, রাজনৈতিক দলগুলোকে সেভাবে নিষ্পেষিত করা হয়েছে, অত্যাচারিত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে নেতাকর্মীদেরকে। আমরা সেই জন্য দলকে আবার পুনর্গঠিত করব। যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। এই কার্যক্রমে 41 লাখ সদস্য নবায়নের টার্গেট করেছে বিএনপি। রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করতে পারবো। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ভোট কেন্দ্র দখল সহ সব অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। সকালে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করে তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। সঠিক তথ্যে ভোটার হব, নির্বাচনে ভোট দিব, এই প্রতিপাদ্যে সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু করেছে নির্বাচন কমিশন। সোমবার সকালে ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন সিইসি। জনগণের আশার প্রতিফলন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি। অনিয়ম, অসচেতনতা থেকে দূরে থাকতে হালনাগাদকারীদের সতর্ক থাকার নির্দেশ দেন নির্বাচন কমিশনাররা। যারা হয়ে যেতে পারেন নাই, বিদেশে আগেই চলে গেছেন, তাদের ক্ষেত্রে আমরা 7টা দেশে 11টা মিশনে এই সেবা চালু করেছি। আমার ভোট দেওয়ার অধিকার আছে, উৎসাহ, উদ্দীপনা, গর্ব নিয়ে যাতে সে ভোট দিতে পারে, সেটি আমাদের বর্তমান নির্বাচন কমিশনের অঙ্গীকার। নির্বাচন কমিশন সঠিক, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে দায়বদ্ধ। অনুষ্ঠানে সিইসি বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। যেদিন মানুষ নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, ইসি সেদিন মনে করবে ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। আপনার পছন্দের প্রার্থী যেই হোক না কেন, যে বিজয়ী হোক আর জয় হোক, আমি তো বলছি ভোটটা দেওয়া, তাইলে আমি এই যে লং জার্নিতে, পুরো জার্নিটাতে আমি আপনাদেরকে সাথে চাই। সব অনিয়মের বিরুদ্ধে সামাজিক ও জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। ভোটের দিন যাতে কেউ আমার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেই জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। 2008 সালের 1 জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম, যারা বাদ পড়েছেন তাদের ভোটার তালিকাভুক্তি ও মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার সুযোগ থাকবে এই হালনাগাদে। যাদের জন্ম 1/1/2008 বা তার পূর্বে, তাদেরকে ভোটারে অন্তর্ভুক্ত করব। যারা মৃত্যুবরণ করছে তাদেরকে কর্তমানের মাধ্যমে ভোটার থেকে বাদ দেব। গিয়ে বলে আসবো এবং আমাদের একটা রেজিস্টার আছে, রেজিস্টার আমরা লিখে নিয়ে আসবো। যারা যারা অনুপস্থিত তাদেরকে আমরা বলবো শুক্রবার, শনিবার আমরা তাদের কাছে যাব। 3রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের এই কার্যক্রম। 6 মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করতে চায় নির্বাচন কমিশন। ইশরাত জাহান, ডিবিসি নিউজ ডেস্ক। প্রথমবার এক আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ার ও অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের আইনজীবীর দাবি, 71-এর মানবতা বিরোধী অপরাধের জন্য গঠিত আদালতে জুলাই আগস্টের ঘটনা প্রবাহের বিচারের সুযোগ নেই। আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ফৌজদারি আদালতে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই, এটা অসৎ উদ্দেশ্য প্রণোদিত। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর পর প্রথমবার একজন আসামি ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন, যার নাম জিয়াউল হাসান। কারাগারে থাকা বরখাস্ত এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে গুম, খুন, নির্যাতন সহ একাধিক মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ। জিয়াউল হাসানের আইনজীবী বলছেন, 71-এর সংগঠিত অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালে 24-এর গণঅভ্যুত্থানের সময়ের অপরাধের বিচারের সুযোগ নেই। আমাদের যে 1971-এ যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের যে অপরাধী ছিল তাদেরকে বিচার করার জন্য এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল। এবং এখন যে বিচারটা হচ্ছে সেটা হচ্ছে জুলাই আগস্ট। এটা হচ্ছে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট, এখানে কোনো ওয়ারের বিশেষত্ব নাই এবং কোনো ওয়ার নাই।
মুক্তি চেয়ে করা আবেদনে ট্রাইব্যুনালের এখতিয়ারের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন জিয়ার আইনজীবী। 1973 সালে যখন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টটা প্রণয়ন করা হয়, সেই আইনে বলা ছিল যে এই আইন প্রণয়নের পূর্বে অথবা পরে এই আইনে বর্ণিত যত অপরাধ হয়েছে সেগুলোর বিচার করার ক্ষমতা ট্রাইব্যুনালের থাকবে। ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি একটা অপরাধ, ওয়ার ক্রাইমস আরেকটা অপরাধ। ওয়ার ক্রাইমস হওয়ার জন্য যুদ্ধ লাগবে, কিন্তু ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি হওয়ার জন্য কোনো যুদ্ধের প্রয়োজন নেই। সাংবিধানিকভাবে এই আইনকে একটা সুরক্ষা দেওয়া হয়েছে। তারা সরকারের বৈধতা চ্যালেঞ্জ করেছেন, এইটা এই ট্রাইব্যুনালের বিচার্য বিষয় নয়। শুনানি শেষে বুধবার আদেশের দিন ঘোষণা করে ট্রাইব্যুনাল। আগামী পরশুদিন অর্থাৎ 22 তারিখে এই বিষয়ে আদেশ দেবেন আদালত, এটা ঘোষণা করেছে। এদিকে জুলাই গণহত্যায় জড়িত পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ এবং 2 কনস্টেবল হোসেন আলী ও আকরাম হোসেনকে কারাগারে পাঠিয়েছে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড কেনা এবং সীমান্তে ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার। একই সাথে বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক আর লোগো। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। জুলাই আগস্ট ছাত্র জনতার উপর নৃশংস আক্রমণ, হত্যার দায়ে অভিযুক্ত পুলিশ, র্যাব ও আনসারের সদস্যরা। কেবল তাই নয়, 16 বছর আওয়ামী লীগ সরকারের দলীয় লাঠিয়াল হিসেবে ক্রসফায়ার, মিথ্যা মামলা, দুর্নীতি সহ নানা আইন বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠে পুলিশ ও র্যাবের বিরুদ্ধে। জুলাই বিপ্লবের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা এরপর পুড়িয়ে দেয় থানা, হত্যা করে পুলিশ সদস্যদেরকেও। 5 আগস্টের পর 7 দিন পুলিশবিহীন ছিল দেশ। পরে ধীরে ধীরে কাজে যোগ দিলেও এখনও সক্রিয় হতে পারেনি তারা। অবশেষে এইসব বাহিনীকে জনবান্ধব ও কার্যকর করতে লোগো আর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিল সরকার। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে, আমরা পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য 3টা সিলেক্ট করা হয়েছে। পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুর পরিবর্তন দেয়। আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। অন্যদিকে বাংলাদেশের সীমান্তে নানা বিষয় নিয়ে চলছে উত্তেজনা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, এই উত্তেজনায় 2 দেশেরই অভ্যন্তরীণ উস্কানি রয়েছে। টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি, যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বাংলাদেশের অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে 31শে জানুয়ারির পর আইনানুগ ব্যবস্থা নেবে সরকার। দেশে বর্তমানে 20,648 জন অবৈধ বসবাসকারী রয়েছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। এখন দেখবেন ডিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি। পাঁচই আগস্টের পর আত্মগোপনে থাকা কুমিল্লা 6 আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহরুন্নেসা এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা নামে আলাদা 3টি মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রায় 73 কোটি টাকার অবৈধ সম্পদ ও 301 কোটি টাকার অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আকম বাহাউদ্দিন বাহার ছিলেন এমপি। বরাবরই কুমিল্লা মহানগরে আধিপত্য বিস্তার করে এসেছেন এই আওয়ামী নেতা ও তার পরিবার। এবার 67 কোটি 43 লাখ টাকার অবৈধ সম্পদ এবং 29টি ব্যাংক হিসাবে 258 কোটি 68 লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক এই এমপির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। 29টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 258 কোটি টাকারও বেশি অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। শুধু বাহারই নন, তার কন্যা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার বিরুদ্ধেও মামলা করা হয়েছে। এছাড়ে তার বিরুদ্ধে 3 কোটি 4 লাখ জ্ঞাত আয়ের বাইরের সম্পদের তথ্য দেওয়া হয়েছে। এছাড়া 16টি ব্যাংক হিসাবে 42 কোটি 58 লাখ টাকার লেনদেনের তথ্য রয়েছে।
এছাড়া বাহাউদ্দিনের স্ত্রী মেহেরুন্নেসার বিরুদ্ধে করা মামলায় 2,37,00,000 টাকা জ্ঞাত আয়ের বাইরে সম্পদের তথ্য দেওয়া হয়েছে তৃতীয় মামলায়। জনাব আকম বাহাউদ্দিন বাহা তার অবৈধ উপায়ে অর্জিত অর্থ দ্বারা তার স্ত্রীর নামে উক্ত জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনে একে অপরকে সহযোগিতা করার দায়ে তাদের উভয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। বাহাউদ্দিনের অপর 2 মেয়ে আয়মান ও আজিজা বাহারকে মামলায় আসামি না করা হলেও তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুদক। আয়মান বাহার এবং আজিজা বাহার কর্তৃক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের যথার্থতা যাচাইয়ের লক্ষ্যে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ গৃহীত হয়েছে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। এবার অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে সিলেটে একটি রিসোর্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন এলাকাবাসী। এ সময় রিসোর্টের 16 তরুণ তরুণীকে আটক করে 4 জনকে বিয়ে দিয়ে দেন। এই ঘটনার পর রিসোর্টের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন মালিকপক্ষ, যদিও এ বিষয়ে পুলিশের কাছে কোনো অভিযোগই করেনি রিসোর্ট কর্তৃপক্ষ। প্রায় 10 বছর যাবৎ সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছে রিজেন্ট পার্ক রিসোর্ট। রবিবার হঠাৎই রিসোর্টে হামলে পড়ে একদল এলাকাবাসী। পার্কের বিভিন্ন আসবাব, দরজা জানালা ভাঙচুর সহ রিসোর্টের একটি অংশে আগুন ধরিয়ে দেয় তারা। অভিযোগ, দীর্ঘদিন থেকে সেখানে অসামাজিক কাজ চলে আসছে। আমরা এলাকাবাসী আমরা সব খুশি হয়েছি। দীর্ঘদিন যাবত এই যে ঘটনাগুলো করছে, বিগত দিনও করছে। অতি উৎসাহী হইয়া ও মেয়েগুলা ছেলেগুলা ফেসবুকে বাইরে করলাম, তারা পরবর্তী জীবনে তারা বাঁচতে এই ভিডিওগুলো তার কষ্ট দিব। স্থানীয়রা রিসোর্টে থাকা 16 জন তরুণ তরুণীকে আটক করে। তাদের মধ্যে 4 জনকে অভিভাবকের উপস্থিতিতে বিয়ে দেয়া হয়। অন্যদের বিয়ের আয়োজন করার মুচলেকা আদায় করে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তবে জোর করে বিয়ের অভিযোগ নেই পুলিশের কাছে। এদিকে আইন হাতে তুলে নিয়ে ভাঙচুর ও বিয়ে দেওয়ার বিষয়টি অনুচিত বলে মনে করছেন নাগরিক প্রতিনিধিরা। তাৎক্ষণিকভাবে এভাবে বিয়ের আয়োজন করা, এটা একদিনের অপরাধের জন্য সারা জীবনের জন্য এরকম একটা চাপ তৈরি করা, এটা আসলে সামাজিকভাবে এটা কোনো ভালো কোনো পদক্ষেপ নয়। রিজেন্ট পার্ক কর্তৃপক্ষের অভিযোগ, চাঁদা দাবির জের ধরে হামলায় ইন্ধন দিয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা। এ ঘটনায় রিসোর্ট কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছে। অফিসিয়াল ফেসবুক পেজে রিসোর্ট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। দেশের বিভিন্ন জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও হিমশীতল বাতাসের প্রভাবে বিরাজ করছে কনকনে শীত। চুয়াডাঙ্গায় সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। গেল 3 দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে সরকারিভাবে প্রায় 24,000 কম্বল বিতরণ করা হয়েছে। ত্রাণ মন্ত্রণালয়ে আরও চাহিদাপত্র চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া বেসরকারিভাবে বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন মৃদু শৈত্যপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরের জেলা পঞ্চগড়ে মাঘের শুরু থেকে জেলায় জেঁকে বসেছে শীত। সকাল 6টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। সরকারি বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। প্রতিদিন ভোরে দিয়ে গুড় নিয়ে আসি, ওই তুলনায় আজকে আমাদের নিয়ে আসতে খুব কষ্ট হয়েছে। হাত মাত গুলো খুব ঠান্ডায় টালিয়ে বেকা টাকা হয়ে যাচ্ছে, কিন্তু সেভাবে আসতেছে না। অনেক শীত আজকে বেশি, আজকে প্রচন্ড শীত, হাত পা টাটিয়ে যাচ্ছিল আর কি। মুক্তির অপেক্ষায় মিউজিক্যাল ওয়েব ফিল্ম জল রঙের ফড়িং। সিঙ্গেল মাদারের জীবন সংগ্রামের প্রেক্ষাপটে নির্মিত এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন টলিউড ও মালায়াম চলচ্চিত্র তারকা সুপ্রতিম রায়। শেষ হয়েছে মিউজিক্যাল ওয়েব ফিল্ম জল রঙের ফড়িংয়ের পোস্ট প্রোডাকশনের কাজ। শুভ্র খানের গল্পে খন্দকার হিমেলের পরিচালনায় নির্মিত ওয়েব ফিল্মটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। একজন সিঙ্গেল মাদার ও নিঃসঙ্গ সন্তানের মধ্যে বেড়ে ওঠা দূরত্ব নিয়ে নির্মিত মিউজিক্যাল ফিল্মে ব্যবহৃত হয়েছে 5টি গান। নির্মাতা জানান, উত্তরাধুনিক সময়ে পারিবারিক সম্পর্কগুলোর বিচ্ছিন্ন হয়ে যাওয়া ও সম্পর্কের হারানো সুর ফিরিয়ে আনার গল্পই যেখানে প্রতিচ্ছবি হয়ে ওঠে। আমাদের যে ওয়েব ফিল্মটি,
সেটা আসলে সম্পর্কের ভেতরে যে একটা মিউজিক্যাল রিলেশন থাকা দরকার, সেই জায়গা থেকে আমরা এই গল্পটা নির্মাণ করেছি এবং সেই জন্য আমরা 5টা গান ধরে হচ্ছে এই গল্পটা নির্মাণ করেছি। জল রঙের ফড়িংয়ে সিঙ্গেল মাদার চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ছবি জঙ্গনে ফিরলেন 80-র দশকের জনপ্রিয় অভিনয় শিল্পী শায়লা খান। ওনার ডিরেকশনে লম্বা লম্বা ডায়ালগ কিছু থাকে না এবং উনি বেশ স্বাধীনতা দেন আমাদেরকে, যে কনসেপ্টটা দিয়ে দেন তারপরে আমরা নিজের ভাষায় সেটা বলতে পারি। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আরও অভিনয় করেছেন সম্প্রতি কিশোর কুমারের বায়োপিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার টলিউড তারকা সুপ্রতিম রায়। সঙ্গে পেয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত সঞ্চিতাকে। সব থেকে ভালো লাগার বিষয়টা হচ্ছে আমি গান গেয়েছি, আর আমার কণ্ঠে এইবার প্রফেশনালি আপনারা গান শুনতে পাবেন। অনেকদিন গান গুনগুন করে শুনেছেন, বিভিন্ন নাটকে হয়তো কোনো সিনের মধ্যে খালি গলায় গান গেয়েছি এভাবেও শুনেছেন, কিন্তু এবার মৌলিক গান নিয়ে আমি এই ওয়েব ফিল্মে নতুন করে আপনাদের সামনে আবিষ্কৃত হতে যাচ্ছে। মিউজিক্যাল এই ফিল্মে শুভ্র খানের কথায় শান্ত শানের সঙ্গীত পরিচালনায় নির্মিত গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, সঞ্চিতা দত্ত, শান ও বাউল রহমত শাহ। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।